ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025 মাধ্যমিক সাজেশন দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান। আজকে আমরা মেটালর্জি অর্থাৎ ধাতুবিদ্যা অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন সহ উত্তর আলোচনা করব। ভিডিওটি দীর্ঘায়িত হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা নোট ডাউন করে নেবে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তার সঙ্গে যোগাযোগ করবে, কারণ তোমাদের একটি পেড গ্রুপ করা হয়েছে। সেই পেড গ্রুপে সমস্ত পিডিএফ দেওয়া হয়। কেবলমাত্র মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের এবিটিএ এবং পর্ষদের টেস্ট পেপার, তার সাথে সাথে রায়ান মার্টিন যে মডেল প্র্যাকটিস সেট, সমস্ত সেটের পিডিএফ উত্তর সহকারে দেওয়া হচ্ছে। চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে জয়েন হয়ে যেতে পারো। দেখো, এখানে এক বা তোমার দুটি বাক্যে উত্তর দাও, এইরকম যে প্রশ্নগুলো থাকবে 1 মার্কের। প্রথমে দেখো, পিতলে কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে? পিতলে তামার পরিমাণ সবথেকে বেশি থাকে, 60 থেকে 80%। পরবর্তী দেখো 2, পিতলের প্রধান উপাদানের নাম কি? এটা হয়ে যাবে তামা, কারণ তামার পরিমাণ 60 থেকে 80%। পরবর্তী প্রশ্ন, পিতলে কপার ও আয়রন এই ধাতু দুটির মধ্যে কোনটি বর্তমান থাকবে? যদি এমসিকিউ দিয়ে দেয় সেই ক্ষেত্রে তোমরা উত্তর করে দেবে কপার। ক্লিয়ার? তারপরে যে প্রশ্নটি রয়েছে, পিতলে কপার ও ম্যাগনেসিয়াম ধাতুর মধ্যে কোনটি বর্তমান থাকে? সেটাও হবে কপার। বারবার একই দেওয়ার কারণ হচ্ছে তোমাদের রিভিশনটাও যেন হয়ে যায়। তারপরে যে প্রশ্নটি রয়েছে, লোহার দুটি ধাতু সংকরের নাম। তো তোমরা বলে দেবে লোহার দুটি ধাতু সংকর, স্টেনলেস স্টিল, ইনভার। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 6, কপারের দুটি ধাতু সংকরের নাম। উত্তর হবে পিতল ও কাঁসা। 7, যে উপাদানটি পিতল ও কাঁসা উভয়ের ক্ষেত্রে রয়েছে তা হচ্ছে তামা বা কপার, সিইউ। 8, জিঙ্কের দুটি ধাতু সংকরের নাম, জার্মান সিলভার ও পিতল। এরপরে আসছি 9, ব্রোঞ্জ, পিতল, কাঁসা প্রতিটি সংকর ধাতুর মধ্যে একটি সাধারণ ধাতু আছে, তার নাম কি? তা হবে কপার। 10, ডুরানোমিন কোন ধাতু থাকে না? ডুরানোমিনের মধ্যে নিকেল ধাতু থাকে না। অ্যালুমিনিয়াম খনিজ কিন্তু আকরিক নয়, এমন একটি পদার্থের নাম লেখো। তা হবে চায়না ক্লে, যেটার সংকেত হচ্ছে Al2O3 এবং 2SiO2 এবং 2H2O। তো এটা আমাদের উত্তর হয়ে যাবে। পরবর্তী 12 দাগের যে কোশ্চেনটা রয়েছে, দেখো, গিবসাইট সংকেত কি? গিবসাইটের সংকেত হয়ে যাবে Al2O3 এবং 3 অণু H2O। ঠিক আছে। বক্সাইটের সংকেত কি? Al2O3 এবং 2 অণু H2O। তো এই পার্থক্য কিন্তু একটা অণুর অক্সিজেনের জলের অণুর পার্থক্য রয়েছে। বক্সাইটের ক্ষেত্রে রয়েছে 3টি জলের অণু, গ্লাস জল, আর বক্সাইটের ক্ষেত্রে রয়ে যাবে 2টি H2O। ঠিক আছে। এরপর আসছি জিঙ্কাইটের সংকেত কী হবে? ZnO, যেটাকে আমরা দার্শনিকের উল বলি। কপার গ্লান্সের সংকেত কী হবে? Cu2S। এবং ম্যাগনেটাইটের সংকেত হবে FeO, ফেরাস অক্সাইড। ক্রায়োলাইটের সংকেত কী হবে? AlF3 এবং NaF। এরপর আসছি 18 নম্বর প্রশ্ন, দুটি ধাতু সম্পন্ন একটি আকরিকের নাম হবে কি? তা হবে ম্যাগনেসিয়াম। কপারের একটি আকরিকের নাম ও সংকেত কপার গ্লান্স বা চ্যালকোসাইড, যার সংকেত হবে Cu2S। অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম হবে ক্রায়োলাইট, যার সংকেত হবে AlF3 3NaF। এবং জিঙ্কের একটি আকরিক হবে ক্যালামাইন, ZnCO2। আয়রনের একটি আকরিক হবে রেড হেমাটাইড, Fe2O3। কপার পাইরাইটিসের রাসায়নিক সংযুক্তি কী হবে? এখানে Cu2S এবং Fe2S। ক্লিয়ার? যেটাকে আমরা লিখতে পারি CuFeS2। ক্লিয়ার? তো আমাদের এই টেলিগ্রাম লিঙ্কটা তোমাদের জন্য দেওয়া হয়েছে। এই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে তোমরা
অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন 24, অ্যালুমিনিয়ামের ব্যবহার হবে তাপের সুপরিবাহী হওয়ায় রান্নার বাসনপত্র প্রস্তুতির ক্ষেত্রে। কপারের একটি ব্যবহার তড়িৎ লেপন, তড়িৎ বিশ্লেষণের তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়। কোন ধাতুগুলি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? সিলভার, গোল্ড, প্লাটিনাম এগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায়। রড আয়রনের কার্বনের পরিমাণ কত হবে? 0.1 থেকে 0.15%। ইস্পাতে কার্বনের পরিমাণ কত হবে? 0.15 থেকে 1.5%। ঢালাই লোহাতে কার্বনের পরিমাণ সবথেকে বেশি হবে, 2 থেকে 4.5%। তারপর আসছে 30, বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কপার ব্যবহৃত হয় কেন? কারণ উচ্চ তড়িৎ পরিবাহিতার জন্যই কপার ব্যবহার করা হয়। তারপরে 31, গ্রিগনার্ড বিকারক প্রস্তুতিতে কোন ধাতু ব্যবহার করা হয়? ম্যাগনেসিয়াম, Mg। ধাতু সক্রিয়তার শ্রেণীতে কপার কোন মৌলের নিচে অবস্থান করে? হাইড্রোজেন মৌলের নিচে অবস্থান করে। এরপর 33-এর যে প্রশ্নটি রয়েছে, যে ক্যালোরিমিটার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? তা হবে কপার ধাতু। প্যাকিং ফুয়েল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়ামের ধাতু। দস্তা বা জিঙ্কে একটি ব্যবহার লোহার জিঙ্কের প্রলেপ দেওয়ার জন্য, যেটা মরিচা নিবারণ করে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়। ক্যাটায়ন থেকে ইলেকট্রন বর্জনের একটি উদাহরণ হবে কি? যেমন ক্যাটায়ন কপার কিউ+ থেকে কিউপ্রিক হবে, একটি ইলেকট্রন বর্জন করে Cu+ থেকে Cu2+। 37, লোহিততপ্ত আয়রনের সঙ্গে স্টিমের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? তা হবে হাইড্রোজেন। 38, নীল বর্ণের কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড নিমজ্জিত করলে কি হবে? ধাতব কপার অধঃক্ষিপ্ত হবে। তারপর 39, দস্তা ও অ্যালুমিনিয়ামের মধ্যে কোন ধাতুটি নিষ্কাশনের জন্য কার্বন ব্যবহার করা হয়? দস্তা ধাতু নিষ্কাশন করার জন্য কার্বন ব্যবহার করা হয়। এরপরে আসি, তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন দুটি ধাতুর নাম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন দুটি ধাতুর নাম, জিঙ্ক, কপার। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম হবে অ্যালুমিনিয়াম। থার্মিট পদ্ধতিতে বিক্রিয়াকালীন তাপমাত্রা কত হয়? 2000 ডিগ্রি সি। থার্মিট মিক্সার কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3 ভাগ Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণকে বলা হয় থার্মিট মিক্সচার। থার্মিট পদ্ধতিতে বিজারক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম চূর্ণকে ব্যবহার করা হয়। ধাতু মলটা কি? খনিজ মল এবং বিগালক যুক্ত হয়ে যেটা উৎপন্ন হবে সেটা হবে ধাতু মল। এরপরে চলে আসছি 47-এর যে প্রশ্নটি রয়েছে, ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশনে সর্বদা কোন বিক্রিয়া সাহায্য নেওয়া হয়? বিজারণ বিক্রিয়ার সাহায্য নেওয়া হয়। থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় তার নাম কি? লোহা, ক্রোমিয়াম। থার্মিট পদ্ধতিতে রেললাইনে ভাঙা অংশ জোড়া দিতে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম পাউডার। এবং 50-এর যে প্রশ্নটি রয়েছে, থার্মিট পদ্ধতিতে আয়রন ছাড়া আর কোন কোন ধাতুকে নিষ্কাশন করা হয়? ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, কোবাল্ট, নিকেল। কী ধরনের অশুদ্ধি থাকলে লোহায় দ্রুত মরিচা পড়ে? লোহার তুলনায় কম তড়িৎ ধনাত্মক ধাতু অশুদ্ধি থাকলে লোহায় তাড়াতাড়ি মরচা পড়ে। নিষ্ক্রিয় লোহাটা কি? ধ্রুমায়মান নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিশুদ্ধ লোহার বিক্রিয়া করে না। গাঢ় নাইট্রিক অ্যাসিড লোহার ওপর Fe2O2 এর খুব পাতলা একটা আস্তরণ সৃষ্টি করে, যার জন্য লোহা নিষ্ক্রিয় হয়ে যায় আর বিক্রিয়া ঘটে না। তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো 53, প্রাচীন ভারতে যে উন্নত মানের ইস্পাত প্রস্তুতি করা হতো তার নিদর্শন কোথায় পাওয়া যায়? দিল্লিতে অবস্থিত গুপ্তযুগীয় লৌহস্তম্ভ। এবং মরিচা নিবারণের একটি উপায় হবে লোহার ওপর আলকাত্রা প্রলেপ বা রং দেওয়া। তামার ওপর খোলা বায়ুতে যে সবুজ বর্ণের আস্তরণ পড়ে তার নাম ও সংকেত কি? ক্ষারীয় কপার কার্বনেট, CuCO3 এবং CuOH এর হোল 2। মোর্চার সংকেত কি হবে? Fe2O3X H2O। মোর্চাটা কি? মোর্চা হবে শোধক ফেরিক অক্সাইড। এরপরে আসছি 58, গ্যালভানাইজেশনের
ক্ষেত্রে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের। আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামের ওপর কিসের আস্তরণ পড়ে? অ্যালুমিনিয়াম অক্সাইডের। দেখো এই প্রশ্নগুলো তোমরা ভাবছো যে কোথা থেকে নিয়েছি, এই প্রশ্নগুলো তোমাদের বিগত যে টেস্ট পেপার রয়েছে, পর্ষদের টেস্ট পেপার, সেইখান থেকেই তুলে নেওয়া, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা ধাতুবিদ্যার কোনো রকম এমসিকিউ এবং 1 নম্বরের প্রশ্ন ছাড়তে পারবে না, সবই কমন পড়বে, ঠিক আছে। তো দেখে রেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেগুলো তোমাদের এবারে মাধ্যমিকে আসতে পারে, মাধ্যমিক 2025-এর ক্ষেত্রে, সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ধাতু সংকর কী বা সংকর ধাতু কী? ঠিক আছে, 2 বা ততোধিক ধাতু কিংবা কোনো ক্ষেত্রে ধাতু অধাতু সংমিশ্রণ উপাদানগুলি থেকে পৃথক বৈশিষ্ট্যযুক্ত ধাতুর মতো আচরণকারী যে সমসত্ব অসমসত্ব মিশ্রণ তাকেই বলা হয় ধাতু সংকর বা সংকর ধাতু, ঠিক আছে। পিতলে একটি সংকর ধাতু যার উপাদান কপার এবং জিঙ্ক। পিতলে কপার থাকে 60 থেকে 80%, জিঙ্ক থাকে 20 থেকে 40%। এরপরে যেটা রয়েছে দেখো, সংকর ধাতুর কয়েকটি বৈশিষ্ট্য লিখো। তো 1, সংকর ধাতু সমসত্ব অসমসত্ব হতে পারে। 2, সংকর ধাতুর ধর্ম তার উপাদান ধাতুগুলির ধর্ম থেকে ভিন্ন হয় এবং সংকর ধাতুর গলনাঙ্ক তার উপাদান ধাতুগুলির গলনাঙ্ক থেকে কম হয়। তারপরের পয়েন্টটা লিখবে, সংকর ধাতুর কাঠিন্য ওর উপাদান ধাতুগুলির কাঠিন্য থেকে অনেক বেশি হয়। 5, বেশিরভাগ সংকর ধাতু কঠিন হয়ে থাকে, তবে সংকর ধাতু তরলও হতে পারে। সংকর ধাতুর মধ্যে অধাতু থাকতে পারে। এরপরে আসছে দেখো, সংকর ধাতুর ব্যবহারের সুবিধা। তো এখানে সাধারণত তোমাদের 2 নাম্বারের দেয়, তো আমি মোটামুটি তোমাদের 4 থেকে 5টি পয়েন্ট করে দিয়েছি, এর মধ্য থেকে 2টো পয়েন্ট তোমরা লিখে দেবে, ঠিক আছে। যেমন 1, উপাদান ধাতুগুলি অপেক্ষা সংকর ধাতুর কাঠিন্য বেশি হয়। যেমন যে তামা নরম ধাতু হলেও তার সংকর পিতল যাতে কপার এবং জিঙ্ক থাকে, আর কাঁসা কপার ও টিন থাকে, এরা কিন্তু তুলনামূলক বেশি শক্ত হয়। 2, সংকর ধাতু তৈরির মাধ্যমে ধাতু জারণ প্রতিরোধ করা যায় এবং ফলস্বরূপ ধাতুকে জলবায়ুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করা যায়। উদাহরণ একটা দিয়ে দিবে। 3, সংকর ধাতুর গলনাঙ্ক তার উপাদান ধাতুগুলির গলনাঙ্ক তুলনায় কম হয়। যেমন টিন, লেড সংকর ধাতুর গলনাঙ্ক উপাদানগুলির তুলনায় কম হওয়ায় এটি ফিউজ তার তৈরিতে ব্যবহৃত হয়। এইভাবে কিন্তু পয়েন্টগুলো তোমরা দিয়ে দেবে, 2 থেকে 3টে। এরপরে আসছি দেখো, কলঙ্কহীন ইস্পাতের উপাদান কি কি, এর ব্যবহার। তো সংকর ধাতুর স্টেনলেস স্টিল এবং যেটাকে আমরা বলি কলঙ্কহীন ইস্পাত, ঠিক আছে, যার সংযুক্তিতে থাকবে অর্থাৎ তার কম্পোজিশনগুলো থাকবে আয়রন 73%, ক্রোমিয়াম 18%, নিকেল 8%, কার্বন থাকবে 1%। এর ব্যবহারটা কি? বাসনপত্র, ছুরি, কাঁচি এবং শৈলচিকিৎসা যন্ত্রপাতি বা বিভিন্ন যন্ত্রাংশ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আসছি ইনভারের উপাদান কি, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইনভারের উপাদান কি কি, এর ব্যবহার। ইনভার ধাতু সংকর, তার সংযুক্তিতে থাকবে বা উপাদানগুলো থাকবে আয়রন 96 থেকে 98%, নিকেল থাকবে 2 থেকে 4%। ব্যবহার কি? মিটার স্কেল, ঘড়ির পেন্ডুলাম, পরীক্ষাগারের যন্ত্রপাতি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এরপরে দেখো, তামার একটি ধাতু সংকরের নাম ও ব্যবহার। তো তামার একটি ধাতু সংকর লিখে দেবে কাঁসা বা বেল মেটাল, যার উপাদানগুলো হবে কপার 80% এবং টিন হবে 20%। ব্যবহারটা কি? বাসনপত্র, ঘণ্টা, মূর্তি ইত্যাদি প্রস্তুতিতে ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন, জার্মান সিলভারের উপাদান কি কি, এর ব্যবহার। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মার্ক করে রাখবে। জার্মান সিলভারের উপাদানগুলো হবে নিকেল 30%, কপার 20%, জিঙ্ক থাকবে 20%। ব্যবহারটা কি? বাসনপত্র, বিভিন্ন শৌখিন দ্রব্য যেমন ফুলদানি তৈরিতে ব্যবহার হয়। এরপরে চলে আসছি ব্রোঞ্জের মূল উপাদান কি কি। ব্রোঞ্জের মূল উপাদান হবে কপার 80%,
টিন 18%, আর জিঙ্ক হবে 2%। ব্যবহারটা কি? মূর্তি, মুদ্রা, বাসনপত্র, মেডেল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এরপর আসছি পিতল বা ব্রাশ এর উপাদান। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। পিতলের উপাদানগুলো হবে কপার 80 থেকে 70%, জিঙ্ক থাকবে 20 থেকে 40%। ব্যবহারটা কি? টেলিস্কোপ, ব্যারোমিটার ইত্যাদি যন্ত্রের বিভিন্ন অংশ, যন্ত্রপাতি এবং জলের কল বা মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, পিতলের প্রধান উপাদানগুলির নাম এবং এই উপাদানের প্রিয় মৌলটির তুলনায় পিতলের বাড়তি সুবিধা কী? দেখো, এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু তোমাদের বিগত সালের মাধ্যমিকেরও প্রশ্ন রয়েছে, যাতে করে কোনো রকমের প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2025-এ ছেড়ে না যায় প্রশ্নপত্রে, সেই জন্যই সমস্ত জায়গা থেকে কালেক্ট করে প্রশ্ন উত্তর করেছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু ভিডিওটির উপকৃত হবে, না হলে কিন্তু হবে না। আর যারা ইচ্ছুক দেখার জন্য তারা অবশ্যই দেখো, আর যাদের ইচ্ছে নেই দেখার তারা চলে যেতে পারে। ওকে, দেখো পিতলের প্রধান উপাদান হবে কপার। ঠিক আছে, কপার থাকবে 60 থেকে 70% এবং জিঙ্ক থাকবে 20 থেকে 40%। সুবিধাটা কি? বাড়তি সুবিধা কি? কপারের তুলনায় পিতল ব্যবহারের সুবিধা: 1, কপার নরম ধাতু হলেও কপারের সংকর ধাতু পিতলের কাঠিন্য কপারের তুলনায় অনেক বেশি হয়, এটা একটা সুবিধা। দ্বিতীয়ত, কপারের তুলনায় পিতলের রাসায়নিক সক্রিয়তা কম হয় এবং ক্ষয়রোধীর যে ক্ষমতা সেটা বেশি হবে। পরবর্তী প্রশ্ন, ডুরানোমিরের সংযুক্তি এবং ব্যবহার কি? সংযুক্তি বলতে এর উপাদানগুলো কি কি? ঠিক আছে, মূল উপাদান এখানে অ্যালুমিনিয়াম থাকবে 95%, কপার 4%, আর ম্যাগনেসিয়াম থাকবে হচ্ছে তোমার 0.5%, আর ম্যাঙ্গানিজ থাকবে 0.5%। ব্যবহারটা কি? বিমান, মোটর গাড়ির যন্ত্রাংশ, প্রেসার কুকার ইত্যাদি তৈরির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এরপর আসি পারদ সংকর বা অ্যামালগাম কাকে বলে? উদাহরণ: যে ধাতু সংকর একটি উপাদান পারদ তাকে আমরা অ্যামালগাম বা পারদ সংকর বলি। উদাহরণ হিসেবে সোডিয়াম অ্যামালগাম, ম্যাগনেসিয়াম অ্যামালগাম ইত্যাদি ব্যবহার করা হয়। এরপর আসছি খনিজ কাকে বলে? একটু দেখে রাখবে, এটা তোমাদের এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, যে ভ্রূপৃষ্ঠ বা ভ্রূগর্ভে প্রাপ্ত প্রাকৃতিকজাত অজৈব পদার্থগুলি বা পদার্থ সমূহে যাদের মধ্যে ধাতুগুলো মুক্ত অথবা যৌগরূপে অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে তাকে আমরা বলবো খনিজ। যেমন রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রন পাইরাইটিস প্রভৃতি, এগুলো হচ্ছে খনিজ, ধাতু খনিজ। ঠিক আছে, আকরিক কাকে বলে? এর উদাহরণ, এটাও তোমরা একটু দেখে রাখবে, আইডিয়া থাকা দরকার। যে খনিজ পদার্থ থেকে অপেক্ষাকৃত সহজ উপায়ে এবং সুলভ মূল্যে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়, সেই সমস্ত খনিজগুলোকে আমরা আকরিক বলবো। যেমন উদাহরণ হিসেবে রেড হেমাটাইট থেকে মূলত সুলভ মূল্যে সরল রাসায়নিক বিক্রিয়ায় উচ্চমানের লোহা নিষ্কাশন করা হয়, তাই লোহার আকরিক হবে রেড হেমাটাইট। ক্লিয়ার? একই রকমভাবে যে মেলাকাইট হবে কপারের আকরিক, জিঙ্কাইট হবে জিঙ্কের আকরিক। এখানে এটা গুরুত্বপূর্ণ যে সব আকরিকই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়। ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মতো কঠিন অবস্থায় কখনো ভ্রূগর্ভে বা কখনো ভ্রূপৃষ্ঠে পাওয়া যায়। এই প্রাকৃতিক পদার্থগুলো হচ্ছে খনিজ। আবার এই খনিজ পদার্থ থেকে সহজেই এবং সুলভ মূল্যে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়, তখন তাকে বলবো আকরিক। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, যেমন বক্সাইট ও চায়না ক্লে উভয় হচ্ছে অ্যালুমিনিয়ামের খনিজ হলেও বক্সাইট থেকে সহজেই কম খরচে অ্যালুমিনিয়াম যেহেতু আমরা
সহজ বিক্রিয়ায় নিষ্কাশিত করতে পারি, তাই বক্সাইটকে আমরা অ্যালুমিনিয়ামের আকরিক বলে দেব। ঠিক আছে, বুঝতে পারলাম। এরকম দুটো তোমাদের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছি, যে কোনো একটা দেবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জিঙ্ক ব্লেন্ড, যার সংকেত ZnS, হলো প্রকৃতিজাত কঠিন ধাতব যৌগ যা ভূপৃষ্ঠ বা খনিতে পাওয়া যায়, তাই একে জিঙ্কের খনিজ বলা হয়। আবার জিঙ্ক ব্লেন্ড থেকে সহজে এবং লাভজনক উপায়ে উচ্চমানের জিঙ্ক নিষ্কাশন করা হয়, তাই একে জিঙ্কের আকরিক হিসেবেও গণ্য করা হয়। তাই আমরা বলতে পারি জিঙ্ক ব্লেন্ড এক প্রকার ভাবে জিঙ্কের খনিজ আবার আকরিকও। পরবর্তী প্রশ্ন, নিচের তালিকা থেকে আয়রনের আকরিক বেছে নাও। বক্সাইট, রেড হেমাটাইট, ক্রায়োলাইট, ক্যালামাইন, চ্যালকোপাইরাইটিস। তো এখানে সঠিক উত্তর হবে, আয়রনের গুরুত্বপূর্ণ আকরিকের নামগুলো হবে রেড হেমাটাইট, তারপর ম্যাগনেটাইট, আর প্যাথিম আয়রন বা সিডেরাইট। ক্লিয়ার? কপারের গুরুত্বপূর্ণ আকরিকের নাম কি হবে? কপারের গুরুত্বপূর্ণ আকরিক হবে কপার পাইরাইটিস, যার সংকেত Cu2S Fe2S3, এবং কপার গ্লান্স, যার সংকেত হবে Cu2S, এবং ম্যালেকাইট, যার সংকেত হবে CuCO3 CuOH এর হোল 2, কিউপ্রাইট Cu2O। এরপরে দেখো জিঙ্কের গুরুত্বপূর্ণ আকরিকগুলির নাম ও সংকেত। জিঙ্কের গুরুত্বপূর্ণ আকরিক ও সংকেত হবে, জিঙ্কের গুরুত্বপূর্ণ আকরিকের নাম এবং সংকেত হচ্ছে জিঙ্ক ব্লেন্ড ZnS, এবং ক্যালামাইন ZnCO3, আর জিঙ্কাইট ZnO। অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ আকরিকের নাম ও সংকেত যদি বলে, তাহলে অবশ্যই তোমরা দিয়ে দেবে অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ তোমার আকরিক ও সংকেত হচ্ছে বক্সাইট, যার সংকেত Al2O3 এবং 2H2O, গিপসাইট Al2O3 এবং 3H2O, আর ক্রায়োলাইট AlF3 3NaF। যে কোনো তোমরা দুটি দেবে, ঠিক আছে? যদি একটা বলে একটা দেবে, তো তোমাদের কাছে 3-4টে দিলাম, সেখান থেকে বেছে নিবে। এরপর খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য, এটা তোমরা নিজে থেকে পারবে, ঠিক আছে? 2 নম্বরে থাকে, 2 নম্বরে থাকলে 2 বা 3টে দিয়ে দিবে, ঠিক আছে? এটা পারবে, এটা আর করাবো না। এরপর আসছি, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ বিজারণ একই সাথে ঘটে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে? জারণ বিজারণের এটা তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো, যাই হোক এখানেও আছে। তো রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা যদি ইলেকট্রন গ্রহণ বর্জনের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখব এখানে আয়রন এবং তোমার কোথায় রে বিক্রিয়া মাধ্যমে থাকা অপর কোনো পরমাণু বর্জিত ইলেকট্রন পরমাণু, এখানে মধ্যাঘাত বলতে চেয়েছে যে এই তোমার আয়রন, ফেরিক Fe3+, এবং স্টেনাস Sn2+, ঠিক আছে? এরা যদি পরস্পর বিক্রিয়া করে, এখানে Fe2 ফের আস উৎপন্ন হয় এবং স্ট্যানিক Sn4+ উৎপন্ন হয়। তো এখানে দেখো আয়রন Fe3+ থেকে Fe2 হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে, জারণ সংখ্যার কি হচ্ছে হ্রাস ঘটছে এবং ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বিজারণ ঘটছে। আবার Sn2 থেকে Sn4 হচ্ছে, এখানে কিন্তু 2টো ইলেকট্রন বর্জন করছে, করার পর 2টো পজিটিভ বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে জারণ ঘটবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে Fe3+ থেকে Fe2 এটা হয়ে যাবে বিজারণ বিক্রিয়া, আর Sn2+ থেকে Sn4 এটা হয়ে যাবে জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া একই সঙ্গে ঘটছে, এটা দেখাতে পারবে, তাই না? এরপর দেখো আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় ধাতব যৌগের বিজারণ ঘটে, এটা ব্যাখ্যা করো। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কিন্তু, হ্যাঁ। ধাতব আকরিকগুলি বেশিরভাগই হলো ধাতব অক্সাইড হয়, সালফাইড হয়, ক্লোরাইড হয়, কিংবা কার্বনের যৌগ হয়, ঠিক আছে? তাহলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যৌগ থেকে ধাতু নিষ্কাশনের সময় মূল রাসায়নিক যে পরিবর্তন ঘটে, এখানে যে তোমার যৌগগুলো থাকে সেখানে আয়রনের প্লাস থাকে, ধাতুর প্লাস থাকে,
ধাতব আয়ন থাকে, সেইখান থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে তারা কী হবে, মুক্ত হয়। তো অর্থাৎ আকরিকে উপস্থিত ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ তথা বিজারণের মাধ্যমে ধাতুর পরমাণুতে পরিণত হয়। তাই বলা হয় আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে একটা বিজারণ প্রক্রিয়া, কারণ এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে। ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে আমরা বলতে পারি যে এটা এখানে বিজারণ বিক্রিয়া ঘটেছে। যেমন উদাহরণ হিসেবে জিঙ্ক অক্সাইড থেকে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশন যখন করা হয়, তখন দেখবে জিঙ্ক অক্সাইডে জিঙ্ক 2+ থাকে, সেইখান থেকে জিঙ্ক পরমাণুতে পরিণত হয়েছে এবং জারণ সংখ্যা হ্রাস ঘটেছে বা ইলেকট্রন গ্রহণ করেছে বলতে পারো। তাহলে ইলেকট্রনের তত্ত্ব অনুসারে এটাকে বলে দেবো আমরা বিজারণ। তাহলে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া ঘটে, তাই না? এইভাবে কিন্তু তোমরা বলে দেবে। এরপরে দেখো কোন ধরনের ধাতুগুলিকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এবং কেন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, স্টার মার্ক করে রাখবে। ধাতুর সক্রিয়তার শ্রেণীতে ওপরের দিকে যারা অবস্থিত, যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি যে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত বেশি হওয়ার জন্য অক্সিজেনের প্রতি এদের তীব্র আসক্তি থাকে। এই কারণে এদের অক্সাইডগুলি খুব স্থায়ী হয়। ফলে এদের অক্সাইডগুলোকে কার্বন বা কোনো সাধারণ বিজারক দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশন করা যায় না। এই ক্ষেত্রে উপযুক্ত তড়িৎদ্বার সহ ধাতুগুলিকে গলিত হাইড্রোক্সাইড, ক্লোরাইড, লবণের তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা হয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আয়রন ক্যাথোড এবং গ্রাফাইট অ্যানোড ব্যবহার করে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে সোডিয়াম ধাতু নিষ্কাশন করা যায়। এই ক্ষেত্রে সোডিয়াম ধাতু সঞ্চিত হয়। তাহলে এইখানে আমরা কি বলতে পারলাম, যাদের অবস্থান ধাতব সক্রিয়তার শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে, ঠিক আছে, তারা খুবই তীব্র তড়িৎ ধনাত্মক হয় এবং তাদের ক্ষেত্রেই কিন্তু আমরা দেখব যে অক্সাইডের সঙ্গে খুব স্থায়ী বন্ধন করে এবং যৌগ গঠন করে এবং তাদেরকে আমরা কিন্তু কার্বন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা তাকে কি করব, পৃথক করে নিষ্কাশন করব। যেমন NaCl গলিত অবস্থায় Na+ এবং Cl- করে, সেটা ক্যাথোডের বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, Na+ একটি ইলেকট্রন গ্রহণ করে Na বিজারণ ঘটে। অ্যানোডের ক্ষেত্রে কি হয়, ক্লোরিন ইলেকট্রন বর্জন করে দেবে একটি করে দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় এবং দুটো ক্লোরিন পরমাণু থেকে একটি ক্লোরিন অণু গঠিত হয়। এরপরের যে প্রশ্নটি রয়েছে, কপার সালফেটের জলীয় দ্রবণে লোহার পেরেককে ডুবিয়ে রাখলে তার ওপর লালচে বাদামি বর্ণ ধারণ করে কেন? স্টার মেরে রাখবে। ধাতুর সক্রিয়তা শ্রেণীতে উচ্চস্থানে অবস্থিত কোনো ধাতু অপেক্ষা নিচে থাকা কোনো ধাতু, যৌগ বা লবণের জলীয় দ্রবণ থেকে সংশ্লিষ্ট ধাতুকে প্রতিস্থাপিত করতে পারে। তো সক্রিয়তা সারণীতে যেহেতু আয়রন কপারের ওপর অবস্থান করে, তাই কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে একটি কপারকে প্রতিস্থাপিত বা অধক্ষিপ্ত করে। তাই আয়রন কপার সালফেটে যদি দ্রবীভূত করি বা ডোবাই, সেই ক্ষেত্রে আয়রন সালফাইড এবং কপার লালচে বাদামি অধক্ষিপ্ত হবে। বিক্রিয়ায় লোহা বা পেরেক বা ছুরি বা কোনো পাত্র যাই বলো না কেন পৃষ্ঠতলে যে ঘটে এবং লোহার ওপরের প্রতিস্থাপিত কপার জমা হয় এবং লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে যায়। এরপরে যে প্রশ্নটি এখানে রয়েছে দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি হয়, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে জিঙ্কের টুকরোর ওপর লালচে বাদামি ছোপ পড়ে বা দেখা যায়। এর মূল কারণ হচ্ছে কি, ধাতুর সক্রিয়তা সারণীতে জিঙ্ক কপারের ওপর অবস্থান করে, তাই কপার সালফেট জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো ফেললে জিঙ্ক কপার সালফেটের জলীয় দ্রবণে থেকে ধাতব কপারকে প্রতিস্থাপিত অধক্ষিপ্ত করে। বিক্রিয়াটা অবশ্যই দেবে, জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট কপার লালচে বর্ণে বাদামি বর্ণে অধক্ষিপ্ত হয়। এই ক্ষেত্রে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে
Zn2+ আয়নে পরিণত হয়, অর্থাৎ এখানে কি ঘটবে, জারণ ঘটবে। অপরদিকে কপার 2+ আয়রন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়, অর্থাৎ এখানে বিজারণ ঘটবে। বিক্রিয়াটা দেবে। এরপর আসছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট খুব। কি থার্মিট মিশ্রণটা কি? থার্মিট মিশ্রণ হচ্ছে ভরের হিসেবে, ঠিক আছে, ভরের হিসেবে যদি দেখা হয় তাহলে 1 ভাগ ফেরিক অক্সাইড 3 ভাগ ফেরিক অক্সাইড এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ মিশ্রণকে আমরা থার্মিট মিশ্রণ বলি। থার্মিট প্রক্রিয়ায় বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম চূর্ণ ব্যবহার করা হয়। থার্মিট পদ্ধতিতে নীতিয় বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট করবে। উত্তরটা দেখো, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের তীব্র আসক্তি আর থাকে। অ্যালুমিনিয়ামের চেয়ে কম তড়িৎ ধনাত্মক, অর্থাৎ কম বিজারণ ক্ষমতা বিশিষ্ট আয়রন, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি অক্সাইডের অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে যদি আমরা উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে অক্সাইড অ্যালুমিনিয়ামের দ্বারা বিজারিত হয়ে ধাতুতে পরিণত হয়। ধাতব নিষ্কাশনের এই পদ্ধতিতে গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি বলা হয় এবং অ্যালুমিনিয়ামের সাথে ধাতব অক্সাইডের প্রচুর তাপ উৎপন্ন হয়। বিক্রিয়াকালীন উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সি হয়ে যায়। এই উচ্চ উষ্ণতায় ধাতু নিষ্কাশন করলে ধাতু গলিত অবস্থায় থাকে। বিক্রিয়াটা দিয়ে দেবে, M2O3 ধাতব অক্সাইড অ্যালুমিনিয়াম চূর্ণ, তাপ দিলাম, ধাতু এবং অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। তো এখানে মনে রাখবে ধাতু হিসেবে এখানে আয়রন, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, বিক্রিয়ার উদাহরণস্বরূপ এটা দিতে পারো বা নাও দিতে পারো, এই বিক্রিয়াটাই মেন। তারপর উদাহরণস্বরূপ এখানে আয়রনের তোমার ক্রোমিয়াম নিষ্কাশনের যে বিক্রিয়া এটা দেওয়া আছে এখানে, তোমরা এটা করে নেবে। এরপর থার্মিট পদ্ধতিতে কয়েকটি ব্যবহার যদি বলা হয়, সাধারণত 1 বা 2 মার্কের থাকে। তো থার্মিট পদ্ধতিতে সাহায্যে আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ প্রভৃতি ধাতু নিষ্কাশন করা হয়। এই ধাতু নিষ্কাশনের জন্য বৃহৎ পরিকাঠামোর প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে অল্প পরিমাণ ধাতুকে তার অক্সাইড থেকে নিষ্কাশন করে প্রয়োজন অনুসারে আমরা কাজে লাগাতে পারি। 2, থার্মিট পদ্ধতিতে রেল লাইন, যে ট্রাম লাইন, বড় বড় লোহার মেশিন, জাহাজ ভাঙা অংশ জোড়া লাগাতে কাজে লাগায়। 3, থার্মিট পদ্ধতিতে প্রচুর পরিমাণ অনার্দ্র অ্যালুমিনিয়াম অক্সাইড উপজাত হিসেবে উৎপন্ন হয় এবং চুলির অভ্যন্তরে আস্তরণের জন্য অগ্নিসহ ইট তৈরি করতে এবং ধাতু পালিশ করার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম চূর্ণকে আমরা পাউডার হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখো, জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? তো কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতুকে আমরা নিষ্কাশন করি। ধাতব সক্রিয়তার শ্রেণীর মাঝামাঝিতে অবস্থিত যেমন জিঙ্ক, আয়রন, লেড প্রভৃতি ধাতব অক্সাইড বিশেষ চুল্লিতে উচ্চ উষ্ণতায় কোকচূর্ণ বা কার্বন দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশন করা হয়। ঠিক আছে, এইখানে কার্বনের অসম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন মনোক্সাইড বিজারকের ভূমিকা কিন্তু পালন করে থাকে। তো কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশনের ক্ষেত্রে বিক্রিয়াটা কী হবে? তো এখানে জিঙ্ক সালফাইড, যেটাকে আমরা জিঙ্ক ব্লেন্ড বলছি, তাতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তারপর এইখানে যে ক্যালামাইন ZnCO3 জিঙ্ক কার্বনেট, তাকে তাপ দিলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আর যে প্রাপ্ত জিঙ্ক অক্সাইডের সঙ্গে অতিরিক্ত কোকচূর্ণ ভালোভাবে মিশ্রণ করে 1300 থেকে 1400 ডিগ্রি সি উষ্ণতায় যদি বিশেষ চুল্লিতে তাদের উত্তপ্ত করা হয় তাহলে জিঙ্ক অক্সাইড ধাতব জিঙ্ক বিজারিত হয়, কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং কোকচূর্ণ বিজারক হিসেবে কিন্তু এখানে ব্যবহার করা হয়। বিক্রিয়াটা দেবে,
কোকের অসম্পূর্ণ দহনে উৎপন্ন কার্বন মনোক্সাইড গ্যাস বিজারক রূপে আচরণ করে এবং জিঙ্ক অক্সাইডকে জিঙ্ক ধাতুতে বিজারিত করে। ব্যাস। তারপরে 2 মার্কের একটা প্রশ্ন থাকে, কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা কেন যায় না? উদাহরণ, যেসব ধাতু অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা কার্বনের তুলনায় কম, কেবলমাত্র সেই সব ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। অ্যালুমিনিয়ামের অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগ বেশি স্থায়ী হয়, তাই কার্বন বিজারণ দ্বারা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যাবে না। এই কারণে ধাতব সক্রিয়তা শ্রেণীর ওপরের দিকে অবস্থিত পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। এরপরে দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের মূল নীতি, এটা আর বলবো না, একবারে চলে যাচ্ছি। মোর্চা কি সেটাও বলবো না। মোর্চা পড়ার শর্ত। মোর্চা পড়ার প্রয়োজনীয় শর্ত হচ্ছে বায়ুর অক্সিজেনের উপস্থিতি, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, অশুদ্ধ লোহা, এইগুলো যদি অবস্থান করে তাহলে মোর্চা পড়া ত্বরান্বিত হয়। লোহায় মোর্চা পড়াকে মৃদু দহন প্রক্রিয়া কেন বলা হয়? এটাও একটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। লোহা তৈরি কোনো জিনিসকে আর্দ্র বায়ুতে খোলা অবস্থায় ফেলে রাখলে বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহা জারিত হয়। এই জারণের ফলে লোহার ওপর লালচে বাদামি রঙের মোর্চার আস্তরণ পড়ে। মোর্চে পড়ার সময় সামান্য তাপের উদ্ভব ঘটলেও আলো উৎপন্ন হয় না এবং তাই লোহায় মোর্চা পড়াকে মৃদু দহন প্রক্রিয়া বলা হয়। লোহায় মোর্চা পড়া ত্বরান্বিত করে এমন একটি উপাদানের নাম যদি বলা হয় তাহলে কি হবে? এখানে মোর্চা পড়ার যে শর্তগুলো আমরা দেখে এসেছিলাম, কী কারণে মোর্চা পড়ে সেইগুলো লিখলেই হবে। ক্লিয়ার? মোর্চা প্রতিরোধের দুটো উপায়, লাল কাতরা দেব বা রং করে দেব, বা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা লোহার ওপর তোমার প্রলেপ দিয়ে দেবো জিঙ্কের। এরপর আসছি গ্যালভানাইজেশন কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। লোহা বা আয়রনে নির্মিত দ্রব্যের ওপর বা বস্তুর ওপর জিঙ্ক ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তাকেই আমরা গ্যালভানাইজেশন বলবো, ঠিক আছে, বা তড়িৎ লেপন বলবো। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ। দেখো, থার্মিট বিক্রিয়াটি তোমাদের বলে এলাম, তো সেই রকমভাবে এটা লিখবে। এটা কিন্তু বিগত মাধ্যমিকে তোমাদের এসেছে, তাই প্রশ্নটি রিপিট হলো। লোহার পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা উচিত নয় কেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কারণ লোহা কপার সালফেটের সাথে বিক্রিয়া করে কপার অধক্ষিপ্ত করে, অর্থাৎ কপার এর একটা আস্তরণ পড়ে এবং লোহাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তারপরে দেখো যে প্রশ্নটি রয়েছে, কপার পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ ছোপ পড়ে কেন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের। কেন সবুজ ছোপ পড়বে? ক্লিয়ার? সবুজ ছোপ পড়ার কারণটা কি? কারণটা দেখো, সাধারণ উষ্ণতায় কপার পাত্র আর্দ্র বায়ুতে ফেলে রাখলে পাত্রটির ওপর অক্সাইডের একটি সূক্ষ্ম আস্তরণ পড়ে যায়, কারণ এখানে বায়ুর জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এরা বিক্রিয়া করে কপারের একটা তোমার কমপ্লেক্স ফর্মেশন করে, ঠিক আছে, সবুজ বর্ণের বেশি কপার কার্বনেটে পরিণত করে, যা সবুজ বর্ণের হয় এবং যেটা ছোপ ছোপ আকারে অবস্থান করে। বিক্রিয়াটা অবশ্যই দেবে। তারপরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, অ্যালুমিনিয়াম পাত্রে আচার বা চাটনি রাখা উচিত নয় কেন? কারণ আচার বা চাটনির মধ্যে থাকা যে টক জাতীয় খাদ্য, তাতে কিন্তু অ্যাসিড থাকে। সেই অ্যাসিড অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করে ধাতব যৌগ গঠন করে, যা মানব শরীরের ক্ষেত্রে ক্ষতিকারক। তাই অ্যালুমিনিয়ামের পাত্রে আচার বা চাটনি রাখা উচিত নয়। ঠিক আছে? তো প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের
টেলিগ্রামটিতে জয়েন হয়ে যাবে পিডিএফের জন্য। ক্লিয়ার? আর তোমাদের একটা পেড গ্রুপ আছে যেখানে সমস্ত পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করা হবে। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।